নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে যে যার কাজে লেগে গেছে। মানে বিজয় বেরিয়ে গেছে, আর ওদিকে বাবু পড়তে বসেছে, কারণ সামনেই যেহেতু বাবুর পরীক্ষা। আর এদিকে আমি চলে এসেছি আমার কাজে। তো আজকে এই ঘরের বেড কভারটা কেচে দেবো ভাবছি, দুদিন ধরেই ভাবছিলাম, তো আজকে ফাইনালি কেচেই দিচ্ছি। আসলে কি বলুন তো, ওই দুই একটা জামা কাপড় বেরোলে না আমি সহজেই ওয়াশিং মেশিনটা চালাই না। তার কারণটা হচ্ছে ওই দু একটা জামা কাপড় কাচি বা 10টা জামা কাপড় কাচি, ওই সেম কোয়ান্টিটিতেই আমাকে ডিটারজেন্ট পাউডার ইউজ করতে হবে। তো সেই জন্য ভাবি যে একটু বেশি জামা কাপড় হয়ে যাক, তারপরেই কাচবো। আর আমার এমনিতেও 5-7 দিনের মধ্যে এত জামা কাপড় হয়ে যায়। আমার যারা ডেলি ব্লগ দেখেন তারা তো জানবেনই, আমি 5-7 দিন পর পরই পুরো ছাদ ভরে ভরে জামা কাপড় কেচে মেলে দিই। মানে এত জামা কাপড় হয়, মানে আমি যেদিনকে ওয়াশিং মেশিনটা আর কি চালাই, সেদিনকে ঘরের যা জামা কাপড় থাকে এদিক ওদিক সব কিছু কেচে দিই আমি। 4-5 দিন পর অন্তত একদিন না হলেও সপ্তাহে একদিন আমি ওয়াশিং মেশিন চালাবই। আর যেদিনকে আমি জামা কাপড় কাচি, সব জামা কাপড়ের সঙ্গে সঙ্গে পাপোশ থেকে শুরু করে আরো এদিক ওদিকে যা থাকে সবকিছুই কেচে দিই। আমার একটা বদ অভ্যাস, কি বলুন তো, বদ অভ্যাস বলবো না, এটাকে ভালো অভ্যাসই বলবো। মানে আমার ঘরে যদি কোনো ছেঁড়া কাপড়ও পরে থাকে না, আমি সেটাকেও কেচে ভাঁজ করে রেখে দিই, যদি কোনো সময় কাজে লাগে। মানে আমি ওরকমই অপরিষ্কার জামা কাপড় কোথাও রাখি না, আমি কেচে ভাঁজ করে গুছিয়ে রেখে দেব। আর আপনারা তো দেখেছেনই, আমি ঘরে একটু লাইট কালার বেড কভার বা লাইট কালারের জিনিস বেশি পছন্দ করি। তো সেই জন্য খুব তাড়াতাড়ি চোখে যেন মনে হয় যে নোংরা হয়ে গেছে, তো ওই জন্য একটু ঘন ঘনই কাচতে হয়, কারণ না হলে কেমন যেন লাগে। আর এখানে ছাদে দেখতেই পাচ্ছেন 3টে মতো এরিকা প্লাম রাখা রয়েছে, ছাদে একটু রোদে দেওয়ার জন্য রেখেছি। আজ 2-3 দিন ধরেই ছাদে রেখে দিয়েছি ইচ্ছা করেই। আসলে আপনারা দেখেছিলেন হয়তো যে আমি কালী পুজোর আগ দিয়ে 4টে এরিকা প্লাম নিয়ে এসেছিলাম নতুন, তার মধ্যে একটা আমার বেডরুমে রাখা রয়েছে। ওটা মোটামুটি বেশ ভালো সতেজ রয়েছে, তবে বাকি 3টে না একদম শুকিয়ে গেছিল, আর গোড়ার কাছে কেমন একটা ফাঙ্গাস মতো ধরে পচে পচে যাচ্ছিল। তারপরে আমি ওই মানে পটটার মধ্যে থেকে মাটি বের করে আবার নতুন করে রিপট করি, নিম খোল টোল দিয়ে আবার শুকনো করে ছাদে রেখে দিয়েছি। 3-4 দিন হলো রেখে দিয়েছি। পিউ দিদি ভাই আমায় জিজ্ঞেস করেছিল, মাম্পি তুমি এরিকা প্লামে কি দাও, অবশ্যই জানিও, প্লিজ জানিও। তো দিদি ভাই, আমি প্রথমত কিছুই দিই না, তেমন কিছুই। আমি এর আগেও 2টো এরিকা নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা তো মারাই গেছে, আর একটা রয়েছে, তাও তার অর্ধেক পাতা পুরো ঝরে গিয়েছে। মানে আমি জানি না কেন অন্য প্লান্টের তুলনায় এই এরিকা প্লাম সতেজ রাখা খুব ডিফিকাল্ট ঘরের মধ্যে, অন্তত ইনডোর প্লান্ট হিসাবে। এরিকাকে যদিও ইনডোর প্লান্ট বলা হয়, তবে আমি দেখেছি ওদেরকে রোদে রাখলেই বেশি ভালো থাকে। আমার যে ব্যালকনিতে এরিকাগুলো রাখা রয়েছে সেগুলো বেশ সতেজ রয়েছে, ঘরে রাখলে খুব একটা ভালো থাকে না। লাস্ট কালী পুজোর আগে আমি যে 4টে এরিকা প্লাম নিয়ে এসেছিলাম, আসলে কি বলুন তো, এরিকা প্লাম না দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ ঝাঁকড়া থাকে তো। তবে ওগুলোকে বাড়িতে নিয়ে এসে ঠিকঠাক রাখা খুব মুশকিল বিষয়। আমি ভেবেইছিলাম যদি আমি এগুলোকে যদি বাঁচাতে না পারি, আমি আর কোনোদিন এরিকা কিনবই না। তবে যাই হোক, ছাদে দেওয়ার পরে একটু সতেজ রয়েছে, সেই ফাঙ্গাস ব্যাপারটাও চলে গেছে, মাটিও শুকিয়ে গেছে। তবে জানি না কেন গাছগুলো না একদম হেলে হেলে পড়ছে। তো আপনাদের কারোর যদি জানা থাকে যে গাছগুলো কেন এত হেলে পড়ছে, যদি জানা থাকে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। আমার কাছে এখনো পর্যন্ত যে কটা ইনডোর প্লান্ট রয়েছে সেগুলো মোটামুটি যথেষ্ট সতেজ রয়েছে, কারণ অনেক দিনই হলো নিয়ে এসেছি। তবে এই এরিকা প্লামগুলো আমি জানি না কেন খুব ডিফিকাল্ট এগুলোকে ঠিকঠাক রাখা। তো যাই হোক, এদিকে আমার কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেছে, মানে ছাদে জামা কাপড়গুলো সব মেলে নিচে চলে এসেছিলাম। তো 5 ফোড়ন কৌটোটার মধ্যে দেখলাম 5 ফোড়ন শেষ হয়ে গেছে, তো 5 ফোড়ন ঢেলে তার মধ্যে আমি একটু রাঁধুনি মিশিয়ে রাখি, কারণ 5 ফোড়নের মধ্যে রাঁধুনি ওরা মেশায় না দোকানদাররা, আর রাঁধুনির ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে 5 ফোড়নের মধ্যে। তো মিশিয়ে এই যে আজকে করেছি লাউ, করে একটা লাউ ছিল ফ্রিজে, তো সেই লাউ দিয়েই আজকে সব রান্না। মানে লাউ দিয়ে ডাল করেছি, আর তার সঙ্গে করছি হচ্ছে লাউয়ের ঘন্ট করব। তো লাউ দিয়ে ডাল তো হয়ে গেছে, দেখতেই পেলেন। নামানোর পরে একটু ঘি দিয়েছি, নিরামিষ ডালে ঘি দিলে কিন্তু বেশ ভালো খেতে লাগে। আর এদিকে এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি, পাঁপড়টা ভাজা হয়ে গেলে তারপরে লাউয়ের ঘন্টটা বসিয়ে দেব। আর এদিকে আজকে 2 রকমের পাঁপড়ই ভেজেছি, কারণ ওই যে ব্যাট পাঁপড়গুলো হয় না, ওই পাঁপড়গুলো আমার ছেলে খায়, কারণ ও আবার এই
যে বড় পাঁপড়গুলো হয়, মানে মশলা পাঁপড় যেগুলো হয় আর কি, সেগুলো একদম খেতে পছন্দ করে না, মানে খাই না। তো সেই জন্য ওর জন্য আলাদা পাঁপড় করেছে আর আমাদের জন্য আলাদা পাঁপড় করেছি। তো যাই হোক, ওদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে আর এদিকে যে লাউয়ের ঘন্টটা বসিয়ে দিয়েছি। আর আজকে লাউয়ের ঘন্ট করব মুগের ডাল ছিটিয়ে, মানে মুগের ডাল দিয়ে আর কি লাউয়ের ঘন্টটা করব। তো প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু মুগের ডাল দিয়েছিলাম, তো ওটাকে ভেজে নিয়ে তারপরে লাউ দিয়ে এই যে লবণ হলুদ দিয়ে আর লঙ্কা চিড়ে দিয়েছি। তো এই দিয়েই ভালো করে মিশিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রাখবো। লাউয়ের মধ্যে জল দিতে হয় না, কারণ লাউয়ের মধ্যে থেকে যে জলটা বের হয় সেটা দিয়েই পুরো লাউটা রান্না হবে। আর লাউয়ের ঘন্ট তো খেতে নর্মাল যেরকম হয় সেরকমই হবে, খুবই ভালো লাগে লাউ আমার কাছে। লাউয়ের ঘন্ট বা লাউ দিয়ে ডাল, লাউ জিনিসটাই আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে, অনেকদিন পর লাউ নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে। তবে দেশি চিংড়ি হলে, মানে ওই যে নদীর চিংড়িগুলো হয় ওইগুলো হলে বেশি ভালো লাগে। তবে আমাদের এখানে সেরকম নদীর চিংড়ি ঠিকঠাক মতো পাওয়া যায় না, ওই সমুদ্রের চিংড়ি পাওয়া যায়। আর ওই সমুদ্রের চিংড়ি দিয়ে না একটা খুব, মানে এটা খুব গন্ধ থাকে, একটা অন্যরকম আষ্টে গন্ধ হয়, তো সেই চিংড়ি দিয়ে লাউ খেতে একদমই ভালো লাগে না। একদম দেশি চিংড়ি হবে, নদীর চিংড়ি, সেইগুলো দিয়ে লাউয়ের ঘন্ট খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে। তো এই যে নামানোর আগ দিয়ে একটু কিন্তু ঘি দিয়েছিলাম লাউয়ের ঘন্টতে, নিরামিষ করে করেছি, ভীষণ ভালো খেতে হয়েছিল। আজকের লাঞ্চটা সাদামাটা হলে কি হবে, ভীষণ টেস্টি। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন যাব স্নান করতে। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, এবার বেড কাভারটা পেতে নিচ্ছি। তো সকালে যখন বেড কাভারটা কেচে দিয়েছিলাম তখনই একটা বেড কাভার পেতে দিলেই হতো, তবে পাতিনি। মনে করলাম যে ঘর দুয়ার পরিষ্কার করে একবারে মোছা রোছা হয়ে যাক, তারপরে স্নান করে এসেই বেড কাভারটা পাতবো। তো সেটাই করছি, আমার সব ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। তো এবার এই যে বিছানার চাদরটা একদম কাঁচা পরিষ্কার বিছানার চাদর পাতবো, ঘর দুয়ার আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়ি দেখতে কার না ভালো লাগে, তবে এর পেছনে যে কতটা খাটনি থাকে, যে করে সেই শুধুমাত্র জানে, আর কেউ জানে না। যারা কোনোদিন এরকম ভাবে পরিশ্রম করে ঘর দুয়ার পরিষ্কার করেনি, তারা মনে করে ওটা আবার কি, ওটা তো কোনো কাজই না রে বাবা, এটা আবার কোনো কাজ হলো নাকি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিমিষের মাথায় হয়ে যায়। তবে যারা করে তারা জানে এটাই কতটা পরিশ্রম লাগে। যেমন ধরুন, বাড়ির পুরুষ মানুষরা, আপনি সারাদিন যতই কাজ করুন, যতই পরিশ্রম করুন না কেন, তাও আপনাকে দিন শেষে এটা শুনতেই হবে, সারাদিন বাড়িতে বসে কি বা কাজ করে, এটা আবার কোনো কাজ নাকি, কোনো ব্যাপারই না করা, নিমিষের মাথায় হয়ে যায়। আর আমরা যারা হাউস ওয়াইফ, তাদের কোনো না কোনো এক সময় এই কথা শুনতে হয়ই। তো যাই হোক, যার যার কাজ তার তার কাছে প্রধান, তার তার কাছে বেশি খাটনির বা বেশি পরিশ্রমের। তো যাই হোক, আমার এদিকে বিছানার চাদরটা পাতা হয়ে গেছে, তার সঙ্গে যে বালিশের কভার গুলোকেও পরিয়ে নিয়েছি। আর একদম সুন্দর লাগছে, ঘুরিয়ে ফিরিয়ে বিছানার চাদর পাতলে খুব ভালো লাগে দেখতে। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে বসেছিলাম, মানে শুয়ে বসে ভিডিওর এডিটিংই করছিলাম, তারপরে যে সোজা চলে এসেছি সন্ধ্যা দিতে। তো এদিকে সন্ধ্যা দিয়ে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো সকালে তো দেখলেনই প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল, তো সেগুলো ছাদের থেকে নিয়ে এসে সব বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এবার সব ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর আপনাদেরকে তো বলি, আমার এই সন্ধ্যাবেলাটা হচ্ছে গিয়ে আদর্শ টাইম, মানে ঘরের যে এক্সট্রা টুকিটাকি কাজগুলো থাকে না, সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখা, মানে জামা কাপড় ভাঁজ করা, আলমারি গোছানো, আয়রন করা। তবে একটা কথা আপনাদেরকে বলি, আমার জামা কাপড় আয়রন করতে সব থেকে বেশি ল্যাদের কাজ লাগে। তো এতদিন না আমার ঘরে আয়রন টেবিল ছিল না, তো বিছানার ওপর রেখে রেখে না আয়রন করতে হতো। তো সেটার বাহানা দেখিয়ে বিজয়কে সবসময়ের জন্য বলতাম, হ্যাঁ বিছানার ওপর আয়রন করা যায় না, খুব অসুবিধা হয়। আর এই কথা বলে বলে না দোকান থেকেই আয়রন করিয়ে নিয়ে আসতাম, বিশেষ করে বিজয়ের শার্টগুলো আর ছেলের শার্টগুলো, কারণ শার্টগুলো আয়রন ছাড়া পরা যায় না, অন্যান্য জিনিসগুলো তাও পরা যায়, মানে জিন্সগুলো বাড়িতে কোনো রকম করে দিলে, বা জিন্সগুলো সবসময় আয়রন করার প্রয়োজন পড়েও না, টি শার্ট গুলোও তাই। তবে শার্ট গুলো তো বিশেষ করে খুবই প্রয়োজন পড়ে, মানে আয়রন ছাড়া শার্ট দেখবেন পরা যায় না। তবে এতদিন বাহানা দিয়ে দিয়ে মানে এড়িয়ে যাচ্ছিলাম বলতে পারেন। তবে এই দিনকে বিজয় দেখলাম যে একটা আয়রন টেবিল অর্ডার দিয়েছে, যদিও চলেও এসছে, আজ 3-4 দিন হয়ে গেল আয়রন টেবিল চলে এসেছে। তো আমার আবার একটা কাঁধের উপর একটা বিশাল বড় দায়িত্ব বা প্রেশার চলে এসেছে। এখন আমাকে আবার আগের মতো সেই আয়রন করে করে সব জামা কাপড় দিতে হবে বাবা।
তো যাই হোক, কিছু করার নেই। আসলে বাইরে থেকে আয়রন করতে গেলেও না অনেকটা পয়সা লাগে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বাড়িতে যেহেতু আয়রন রয়েছে, তো তা সত্ত্বেও বাইরের থেকে যদি আয়রন করতে হয়, এটা বিরক্তরই বিষয়। তবে দেখা যাক, এবার থেকে করতেই হবে। আচ্ছা, সে নিজেও তো করে নিতে পারে, জানে আমার কাছে ল্যাদ লাগে, তো সে নিজেও তো করে নিতে পারে। না, সে নিজেও করবে না, তো আমাকে দিয়েই করাবে। ওকে যদি আমি কোনো সময় বলি যে তুমি জামা প্যান্টটা আয়রন করে নাও, বলবে আমি পারি না, আমার দ্বারাই হয় না, তুমি করে দাও, আর নাই বলো আমি দোকান থেকে করে নিয়ে আসছি। তো এই করে করেই চলতো, তো এখন আমাকেই করতে হবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। এবার জায়গা মতো সব গুছিয়ে রেখে দিয়েছি ওয়ার্ড্রপের মধ্যে। আর এদিকে যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ জামা কাপড় সব ভাঁজ করা হয়, তো অনেক সময় ওর মধ্যে না আলগা একটা ধুলো মতো থাকে, যেহেতু ছাদের থেকে নিয়ে আসা হয়। তো যাই হোক, ওখান থেকে জামা কাপড়গুলো সব গুছিয়ে বিছানা টিছানা সব গুছিয়ে ঝেড়ে চলে এসেছি চা করতে। তো এই যে বিস্কিট শেষ হয়ে গেছিল, তো এর আগের দিনকে আপনাদেরকে তো বললামই বেকারির বিস্কিট আনা হয়েছে, আমার ছেলে নিয়ে এসেছিল, অবশ্যই আমার বাবার কাছ থেকে, কারণ আপনাদেরকে তো আমি এর আগেও বলেছি যে আমার বাবার বেকারির বিস্কিটের ব্যবসা। তো বাবার কাছ থেকেই আমার ছেলে পছন্দ করে 3 প্যাকেট বিস্কিট নিয়ে এসেছিল, তো তার মধ্যে 2 প্যাকেট শেষ হয়ে গেছে, আর এই 1 প্যাকেটই রয়েছে, তো এটাই ভেঙে নিলাম। তো বিজয় আর বাবু তো বাড়িতে নেই, কারণ ওরা পড়তে গিয়েছে, মানে বাবু পড়তে গিয়েছে, বিজয় দিতে গিয়েছে, পরে আসবে ওরা। তো বিজয় তো বাইরে চা খেয়েই নেবে, শুধুমাত্র আমার জন্যই 1 কাপ চা করেছি। তো চলুন এখন একটু বসে আরাম করে চা খাবো, কারণ এখন আর তেমন কোনো কাজ নেই, আমার সব কাজ গোছানো হয়ে গেছে। রাত্রে যদি একটু রুটি করবো, কারণ লাউয়ের ঘন্ট রয়েছে, ওটা দিয়ে রুটি খাওয়া যাবে, তার সঙ্গে দুধও রয়েছে। তো যে দুধ দিয়ে খাই খাবে, যে লাউয়ের ঘন্ট দিয়ে খাই খাবে, তো শুধু একটু রুটিই করব। তো এখন একটু টিভি চালিয়ে বসে একদম আরাম করে শান্তিতে চা খাচ্ছি। তো এটা হচ্ছে শান্তির সময়, মানে সমস্ত কাজ আর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। তো যাই হোক, আমি এখন বসে টিভি চালিয়ে একটু টিভি দেখি আর চা খাই। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।